ছেড়ে দিত, আর খালি একটা তারেক দিত, নিয়ে খালি আমরা বসাই রাখতো ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। আমি যে কই যে আমি মরে যেতে চাই, আচ্ছা 10 বছর কেন বলি, মানুষ আবার জিজ্ঞাসা করে কাকা আপনার মেয়ের খবরটা কি, আপনার মেয়ের খবরটা কি। আমি কিচ্ছু বলতে পারি না, এখনো আমি বলতে পারি না যে আমার মেয়েটার বিচার আমি পাবো। আল্লাহ যদি কোনো সহায়তা করে, আর আপনারা যদি কোনো সহায়তা করেন, নাহলে এই বর্তমান যুগে যারা আছে, যেটা চলিত আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে উনি লন্ডন থাকতে বলছে আজ থেকে 16 বছর 17 বছরের কথা, যে আমি যদি কোনো ক্ষমতা যাই আমি এই বিচারটা করব। লাস্ট আমার কথা হইলো, উনি যদি বিচারটা না করে, উনার বাধা ভিন্ন আমি কিচ্ছু চাবো না, আমি উনার সাথে জোর, আমি মরার প্রস্তুতি নিয়ে হইলো আমি দেখা করব। আপনার কাছে একটু বললাম, আমি মরে যাবো গা, ও আমি বিচারটার কথা বলে যেতে চাই ওনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কারণ উনিও কেউ নাই, কেউ নাই উনারও, আমারও বাপও নাই, মাও নাই, ভাই নাই, কেউ নাই, আমার কেউ নাই, একটা বোন নাই, খালি 2টা ছেলে আছে আল্লাহর আমানত, এই আমি জানি, আমার আর কেউ নাই। এই আর কুমিল্লা যে সাংবাদিকরা আছে বা আমনে আছেন, পুরো বাংলাদেশে যত সাংবাদিক আছে তারার জন্য আমি বাইচা রয়েছি। এই পুরো বাংলাদেশ এবং কুমিল্লার সাংবাদিক। না কাকা, আপনি তো নিজেও দেখেছেন, শুধু এখন না, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওই সময়ও বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং এটা স্বীকার করি, আমি এটা কৃতজ্ঞ, এটার জন্য আমি কৃতজ্ঞ পুরো বাংলাদেশের সাংবাদিকের কাছে এবং যে পুরো দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, এখনো কৃতজ্ঞ। এখন আমার অনেকে জিজ্ঞেস করে নামাজ পড়তে গেলে, নামাজে গেলে বা কোন, আমি করতে পারি না তো আঙ্কেল, একবার বাইরে শুধু খালি বিকাল বেলা, নাইলে আমি সারাটা দিন বাসা ফেরে থেকে, নাইলে মানুষের কাছে আমার জবাব দিতে হয় প্রশ্ন করে। এখনো কি আপনার মেয়ের বিচার পাবেন না? এখন কি ওই সরকার আছে নাকি? একটু বলে আমাকে। আর ওই লোক কেমন চাকরিতে আছে, এনায়তুল্লাহ কেমন চাকরিতে আছে নাকি? আপনি কিসের ভয় পান? আমরা আছি, জনগণ কই কথা। আর সাংবাদিকরা বলে, আমি কি বলবো সাংবাদিকের কথা, তারা আমার যা উপকার করতেছে করছে, কুমিল্লা, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব, আপনি সহ, আমার কোনো বলার নাই। আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলি, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এই 10 বছর আর কি বলবো, তারা আমার বাঁচাই রাখছে। সাংবাদিক না থাকলে আমি বাঁচলাম না আঙ্কেল, সাংবাদিক না থাকলে আমি বাঁচলাম না। এদেশের মানুষ সবাই বিচার চায়। আমরা শুধু সেনাবাহিনীকে বলবো যে সেনাবাহিনীর আপনারা নিজেদের ভেতরে নিজেদের যেসব খুনি আছে, গুমের সাথে জড়িত যারা আছে, দুর্নীতিবাজ আছে, এদেরকে বাদ দিয়ে আপনাদেরকে আসতে হবে। এই দেশের সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, কিন্তু আপনাদের এই দেশের ভেতরে থেকে তারপরে মানুষ খুন করা, মানুষকে গুম করা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, এগুলো আপনাদের কাজ না। আপনারা শিখতে পারেন, ওই যে বর্ডারে প্রতিদিন আমাদের লোক মারা যায়, আপনারা বিডিআর এর দায়িত্ব নিয়ে রেখেছেন, বিডিআর এর সব কমান্ডিং অফিসার থাকবে সেনাবাহিনীর, আপনি সেখানে গিয়া চাল চুরি করেন, ডাল চুরি করেন, সীমান্তে মানুষ মারা যায় সেটার কোনো খবর নেই, লাশ ওই পাশে পড়ে থাকে। সবশেষ পাটগ্রামের যেই ছেলেটা, তাই গুলি করে ফেলে রেখেছে, 3-4 দিন হয়ে গিয়েছে, বিএসএফ তাকে দেয় না। তো বিডিআর কি করে? বিডিআর তো নাই, বিডিআর এর সেই যে বিডিআর ছিল সেই বিডিআর কে পঙ্গু করার জন্য বিডিআর এর 18,000 সদস্যকে ধ্বংস করে দিয়ে তারপরে এখন তাদের মতো একটা বিজেপি বানিয়েছে, বর্ডারের গার্ড। বর্ডার গার্ড কিসের? তো এখন এইভাবে তারা আমাদের ওইদিকে পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে এসে তারপরে মানুষ মেরে দিয়ে যায়। সেন্ট মার্টিনে মানুষ ঘুরতে যায়, সেখানে তারা মিয়ানমারের ড্রোন দিয়া তারপরে সেখানে ফলো করে, এই কাজগুলো করে। কিন্তু আমাদের সেনাবাহিনীর কিছুই নাই, ওনারা ভাত খায়। সেনাবাহিনীর অফিসার আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখি নাই যে এই সরকার আসার পরে সেনাবাহিনীর যে পরিমাণে ভুরিওয়ালা লোকজন আছে, এত ভুরিওয়ালা সেনাবাহিনী আমার জীবনে আমি দেখি নাই। এরা শুধু দুর্নীতি, লুটপাট, খাওয়া দাওয়া এগুলো ছাড়া কিছু বোঝে না। তো সেনাবাহিনীকে বলবো যে আপনারা গায়ের জোরে তো করতে পারেন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমরা কিছু মানুষজনরা আপনারা এই টাকা পয়সা দিয়ে, এই কচু ক্ষেতের ভাতা টাতা দিয়ে কিনতে পারবেন না। তো আমরা কিন্তু বলে যাবো, এটা মানুষকে জানায় যাবো যে সেনাবাহিনীর ঘরে চোরের বাচ্চারা, ওদের ঘরে দূষিত রক্ত, ওরা অবৈধ টাকা খায়, ওরা মানুষের লুটপাট করে, ওরা মানুষকে মারে, ওরা নিজেদের মানুষকে নিজেরা গুম করে।
এটাই হচ্ছে সেনাবাহিনী। এত ভাব মারার কিছু নাই। তনু হত্যার বিচার এই দেশের তনুর বাবা-মায়ের মতো সারা দেশের মানুষ চায়। আমার বিশ্বাস যে এটার ধানাই-পানাই করে ২ দিন আগে ৩ জনের ডিএনএ টেস্ট করার জন্য আবার হয়েছে। এটা মিথ্যা, এটা মিথ্যা, মিথ্যা এটা। এগুলি আমি তাদের কাছে কালকে রাতে আমি উনারে জিজ্ঞেস করছিলাম যে এটা কাদের করা হয়েছে। উনারা যাদের চায় তাদের করা হয় না। ডিএনএ টেস্ট না, করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে এনায়েতের, ডিএনএ টেস্ট করতে হবে এনায়েতের বউয়ের, সার্জেন্ট জাহিদের, এনায়েতের ছেলের, তারপরে ওই সময়ের যে ছিল সিও ছিল তার, এদের করতে হবে। সেনাবাহিনীতে থরলি যারা ছিল সৈনিক থেকে শুরু করে অফিসার পর্যন্ত যাদেরকে সাসপিশিয়াস মনে হবে সবাই ডিএনএ টেস্ট মিলাইতে হবে তনুর এখানে যেগুলো পাওয়া গিয়েছে। এবং ওই সময় ভয়ঙ্কর রকমের কিছু ঘটনা ঘটেছিল যেটা কিনা আমি আপনাদেরকে বলে শেষ করি যে যেই জায়গাটাতে তনু মারা যায় আমি একজন সিআইডি অফিসারের কাছে শুনলাম এটা ওই জায়গার মাটি পর্যন্ত কেটে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে গিয়েছে যাতে ওইখানে কোনো আলামত খুঁজে না পায়। কাকা এটা সত্য কিনা? জি এটা ঠিক। ওইখান থেকে জেনারেল জেনারেল জিয়া আছে না, আয়নাগরের কারিগর, এই জেনারেল জিয়া আয়নাগরের কারিগর, উনি হেলিকপ্টার দিনে আইসা এই এনায়েতের ছেলে আর একটাকে এটা জানি না, এনায়েতের ছেলেরে নিয়ে গেছে হেলিকপ্টার দিয়া, তৎকালীন সেনাপ্রধান। এই আর তো আমার মেয়ের কে মারছে, ওই সময় যারা ছিল আর্মিতে 16 সালে, তারা আমার মেয়ের হত্যা করছে। এখন যারা আছে তারা তো আমার মেয়ের হত্যা করে নাই, তারা তো বিচার চায়, অনেকে বিচার চায়, ওনাদের অনেকে আমার বলে। সমস্যা হলো এটা সেনাবাহিনীর ওনারা আবার মানে আপনি কারে কি বলছেন ওইটা ওনারা সবাই মনে রাখে ওনাদের ভাবসাবের মারার জায়গায় ওনারা ওনারা নিজেরা মারামারি করে নিজেরা বহুত দলাদলি করে কিন্তু বাইরের মানুষের সাথে আবার ওনারা সবাই ওনারা একটা সোবার ক্লাস সুপিরিয়র শ্রেণী ওনারা যা মনে চায় তাই করবেন ওনাদের কোনো বিচার করা যাবে না কোনো আইন হবে না ওই দেশ বাংলাদেশে নাই তোমাদের এই দম্ভ এই ভাবসাব এগুলো মাটির সাথে হাত করা পরে তারপরে তোমরা এখন জেলে আসো তোমরা এখন ওই বিশেষ কারাগার বালছাল এগুলি বলে তো লাভ নাই কারাগারি তো চোর তোরা খুনি তোরা গেছিস ওখানে আদালতে তোদের নত হয়ে তারপরে যাইতে হয়েছে তোরা এটাই হচ্ছে তোরা সেনা তোরা পলায় গিয়ে আসিস ইন্ডিয়াতে তিনজন জেনারেল তোরা গিয়ে পলায় আসিস ইন্ডিয়াতে এইটাই তোরা নিজেদের মহিলাদেরকে রেপ করাস ইন্ডিয়ানদেরকে দিয়ে এই পিলখানায় তোদের মহিলাদের বহু সেনাবাহিনীর ছেলে মেয়ে যাদেরকে আমরা জানি সেনাবাহিনীর ছেলে মেয়ে ওগুলি সেনাবাহিনীর ছেলে মেয়ে ইন্ডিয়ানদের ছেলে মেয়ে ওদের বউদেরকে ওই দিন ওইখানে ধর্ষণ করে গেছে ওদের মেয়েদেরকে ধর্ষণ করে গেছে তোদের কারণে তোদের মেয়েদেরকে ধর্ষণ করেছে তোরা নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে পারিস না তোরা এই দেশের নিরাপত্তা দিতে পারিস না তোদের মতো সেনাবাহিনী থেকে লাভ থাকে খালি চুরি করবা কন্ট্রাক্টারি করবা আর মানুষের মহিলাদেরকে ধরে তারপর রেপ করে নিয়ে মারা ফেলবা এগুলো বিচার ধামাচাপা দেওয়ার জন্য তোমরা থাকবা এই জন্য সারা দেশের সবচাইতে বেশি বাজেট নিয়ে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয় না আছে তোমার কোনো ইন্টারসেপশন কোনো একটা ব্যবস্থা না আছে তোমার একটা আধুনিক কোনো যুদ্ধ বিমান না কিছুই নাই তোমার এখান থেকে আইসা ইন্ডিয়ানরা মাছ ধরে নিয়ে যায় নৌবাহিনী ছিটতে পারে না বিমান বাহিনীর কিছু নেই তো এই বাল বাহিনী দিয়ে আমার দরকারটা কি দরকার নাই তো পুলিশরে ভালো করে করুক দরকার যদি হয় পুলিশ যুদ্ধ করবে বিডিআর এ নামায় দেন সেনাবাহিনীর দরকার নাই তো যাই হোক ভাই আমরা সেনাবাহিনীকে নিয়ে একদম সপ্রকামই একটা কথা শেষে বলি এই সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা আপনারা অনেক 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 সৎ অফিসার আছেন সেনাবাহিনীতে আপনাদের কাছে অনুরোধ ভাই এই ময়লা আপনারা ঘাড়ে নিয়েন না আপনারা যদি আসলেই চান চুপচাপ থাইকা যদি আপনারা বলেন না আমরা অনেক ভালো মানে অনেক সেনাবাহিনী অফিসারের সাথে কথা হইলে তারা বলে ভাই আমরা তো ওদের মতো না ভাই আপনারা ওদের মতো না তো আপনারা আপনাদেরকে থাকতে হবে সামনে ওয়াকারের মতো চোর বদমাইশ যদি নাকি সামনে থাকে তাহলে তো হবে না ভাই আপনাদেরকে সামনে থাকতে ভালো মানুষকে সামনে থাকতে হবে তো যাই হোক আমরা এটার বিচার চাই আপনারা যারা এতক্ষণ লাইভ দেখলেন আপনারা তনুর বাবার বক্তব্য শুনেছেন বক্তব্য শোনার পরে আপনাদের যেটা আপনারা বুঝতে পেরেছেন সেটা নিশ্চয়ই আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন এবং তনুর পাশে আমরা আছি তনুর বাবার পাশে আছি তনুর এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষ যদি তাদের কোনো সহযোগিতা দরকার হয় সেটার জন্য সর্বোচ্চ দিতে রাজি তনুর বাবার কাছে আমি সবশেষ বলবো কাকা আপনি আমাকে আপনার সন্তানের মতো জানেন আমি আপনার একজন সন্তান বাংলাদেশে এরকম আপনার শত শত হাজার হাজার আপনার এক তনু মারা গিয়েছে এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি তনুর মতো এরকম মেয়েরা আপনার সন্তানের মতো
আমরা আপনার সন্তানের মতো। আপনার যদি কখনো মনে হয় আমাদের কাছে কোনো সহযোগিতা, সবসময় আমরা আছি এবং তনুর আত্মার মাগফিরাত কামনা করি। তিনি যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং দুনিয়াতে আপনি জীবিত থাকা অবস্থায়, আমরা জীবিত থাকা অবস্থায় যেন তনু হত্যার বিচারটা দেখে যেতে পারি। তারা খালি এমন লোক ধরে, এমন লোক তারা বুঝছেন ইয়ে করে, তারা অফিসার না ধরিয়া ওই সিফাই সার্জেন্ট তারা ইয়া করে। এখন বর্তমান পিপিআই আমি কই এনায়েত কর্মীর ধরুক, এনায়েত কর্মীর ছেলেরও ধরুক, আমার সিউরে ধরুক। সিউ দিন রাত্রে কই ছিল, 6টা থেকে রাত 9টা পর্যন্ত কই ছিল এই কমান্ডার সুদ্ধা না, তারার ধরে না। বর্তমান যে পিপিআই আছে তারার ধরে না। আর তখন ওই এমপির ওসি এই না, আপনি নিশ্চয়ই ডিজিএফ এই বিষয় নিয়ে আপনার সাথে আবারও নিশ্চয়ই আমাদের কথা হবে। আমরা ধারাবাহিকভাবে এটার আপডেট বাংলাদেশের মানুষকে জানাবো। দেখা যাক কি হয়, সামনে বিচারের কি অবস্থা। আমার বিশ্বাস যে মনিরুল ইসলাম ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও, উনিরে ধরা হোক। উনি আমার কেসটা নষ্ট করে দিছে। আমার দরখাস্ত আমি কথাটা আবার বলি, আমার দরখাস্ত আমি লিখাম, আমি আমার ছেলে মেয়ের নিয়ে বুঝাইয়া, ওরা আমার বুঝাইবা বুঝবো, এরপর আমি লেখবো। একটা উকিল দিয়ে লেখাইলাম এলে তারা নিজেরা লেখিয়া আমার তো সই না কাগজ পাঠাই দিছে কুমিল্লা কোতোয়ালি থানার মধ্যে। কোতোয়ালি থানা যে আমার যা জ্বালাতনা করছে এটা বাসায় প্রকাশ করার কথা না আমার। 2016 সালে জি ওসি আমার যা করছে এটা বলার মতো না। 16 সালে জি কাকা, আপনি দেখেন সামনে কি হয়। যারা এই বিচারের সাথে যুক্ত আছেন, না, মনিরুল ইসলামকে ধরতে হবে। মনিরুল ইসলামকে আমরা জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দরখাস্তটা তো আমি লেখি নাই। দরখাস্তটা কে লেখলো, কার অর্ডারে উনি লেখলো? আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই আমাদের এই ইয়ে দেখছেন এবং আমি পিবিআই কে সরাসরি আমি নিজেও আপনাদের এই বক্তব্যগুলো শোনানোর চেষ্টা করব, তাদেরকে পাঠাবো। আমি এটা আমার বিশ্বাস যে আপনি পজিটিভ কিছু একটা পাবেন। এর পরবর্তী যে লাইভে আমরা যুক্ত হব আবার যেদিন, সেদিন নিশ্চয়ই আপনি কিছু আশার বাণী আমাদেরকে শোনাবেন, আপনার কিছু প্রাপ্তির কথা জানাবেন, এটা আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআইডি, পিবিআই, যারা যারা আমি দেখতে হবে মেয়েটা কই আছে। তখন আমি বাসার থেকে বার হইলাম, আমি আমার ছেলে রুবেল বার হইয়া যাওয়ার পর অনেক রাস্তা গেলাম ওইদিকে। যাওয়ার পর তখন আমি বললাম যে ও যে প্রাইভেট পড়াইতে গেছিল সার্জেন্ট জাহিদের বাসায়, সে ওইখান থেকে আসছে কিনা, কয় না। তখন আমি আমার ছেলেরে পাঠাইলাম যে তুই যা সার্জেন্ট জাহিদের বাসায় গিয়া দেখ ওরা বাসায় গেছে কিনা। তখন আমার ছেলেটা গেছে। আর আমি তখন ওই এক মাস্টার ছিল, ওই মাস্টারের লইয়া ক্যান্টনমেন্ট স্কুলের স্যার ছিল, ওই স্যার শুদ্ধা আমি শুদ্ধা, এরপরে ওই জায়গা দেখতে গেলাম, খুব বন জঙ্গল। এরপর দেখলাম যে কি একটা কালবাটার উপরে একটা জুতা পরে আছে। ওই জুতাটা পাওয়ার পর আমি তো নিশ্চিত হইলাম যে এটা আমার মেয়ের জুতা। তো এর আগে দিয়া ওই যে সার্জেন্ট জাহিদের বাসায় আমার ছেলেটা পাঠাইছিলাম, আমার ছেলেটা আইসা বললো কি যে সার্জেন্ট জাহিদের বাসায় গেছে ঠিকই পড়াইতে, ওইখান থেকে আইসা পড়ছে সার্জেন্ট জাহিদ বলতেছে। আমি আর কিছু বলে নাই, কয় না। সে আসেও নাই, আমার খোঁজও নেয় নাই, আর কিছুই করে নাই আজ এই 10 বছরের মেয়ে। তখন সার্জেন্ট জাহিদ জানে। আর ওরা দুই বাসায় ছিল, সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ। তারপরে এর আগে দিয়া জিউসি সারের বউ আর কমান্ডারের বউ ওরে থেয়ার দিছি। এই তখন আমার কাছে এসে কান্দন লাগাই দিছে। কান্দার পর তো আমি বললাম যে তুমি যে কান্দা লাভ নাই, তারা যদি চলে যাম আর কি করা আছে। মানে থ্রেটটা কেন দিল কাকা? থ্রেটটা কেন দিয়েছিল? থিয়েটারটা দিয়েছিল, তারা একটা অনুষ্ঠান করতেছিল। তো ওই অনুষ্ঠানে গিয়া ওর প্রোগ্রাম হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠান আছে। এমনকি ভিক্টোরিয়া কলেজের অনুষ্ঠানটা ফালাই দিয়ে কি ওরা অনুষ্ঠানটা করতে পারবো? এই তো এই জন্য করছে কি, কয় দেখি তুই কে বাজে থাকস, কি বাজে ইয়া করস, কমান্ডারের বউ আর জিউসির বউ এই দুজনের থ্রেট দেওয়ার পর সে এসে আমার কাছে কাঁদছে। আমি তো মরবো, আমি বাঁচবো না,
আমি মিথ্যা কথা যদি বলি, আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে কাল হাসরের যে আমার গর্ব, যে তুই মিথ্যা কথা বললে মানুষের ফাঁসায় এইছো। আমি মিথ্যা কথা বলবো না, যেটা সত্য আমার মেয়ে বলছে, আমি এটা আপনার কাছে বললাম। আর লাশটা ওইখানে আমি যখন যাই, তখন আমার ছেলেরে নিয়ে গেলাম নিচে, কালভারটার নিচে। তখন আপনার আন্টিও গেছে, আমি গেছি, আমরা তিনজনই, আমার বউ, আমার ছেলে রুবেল, নাজমুল ছিল না, নাজমুল তখন ঢাকা ছিল। আমরা তিনজনে গিয়া তখন আমি শিকার দিলাম, জাগো লাশ দেখে পড়ুছে, তুমি কই এখানে আসো। তখন তারা দুজন গেল, গিয়া দেখে পূবে আরে দক্ষিণে আর উত্তরে লাশটা ফালাই রাখছে, একদম সোজাসুজি। দুইটা মোবাইল ছিল, দুটা মোবাইল দুই পাশে পড়েছি। এই তারপরে সিএমএস নিলাম, নেওয়ার পর তখন সিএমএস যে ডাক্তার ছিল, কর্মরত ডাক্তার, লেফটেন্যান্ট কর্নেল, আমার কি আছে, ওই লেফটেন্যান্ট কর্নেল কইলো এই লাশটা তো আরেকবার আনছে। সে আমার বলছে, আমি জানি না, আল্লাহ জানে। তখন আমি বললাম যে আপনি কিছু বলেন নাই লাশটার কথা? তখন উনি আর কিছু বলে নাই আমাকে। এই তখন উনি 2 মাস পর এখানে থাকার পর ওনার পোস্টিং করে দিছে ওই ডাক্তার, একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল ডাক্তার, উনি তখন এই পোস্টিং হয়ে গেছে। এই আর এই লাশ দিয়া দো বা এই কেস দিয়া দো, কত ডিজিএফআই, কত আইন শৃঙ্খলা বাহিনী আমার হয়রানি করছে, এটা ধর আমার কওয়ার মতো না। আচ্ছা 10 বছর হয়েছে আমি যে বাচ্চা রয়েছি, এই বেশি আল্লাহ আমার বাঁচাই রাখছে। তো জানি না, আল্লাহ জানে, আমার মা বাবার দোয়া আছে, আমার এটি বিশ্বাস মনে হয়। নাহলে তো আমি মেরুদণ্ড অপারেশন, কারো সাহায্য পাই নাই, কারো কুচ্ছুই পাই নাই। যে আমার অফিস কি, তখন এই সিউ ছিল মনিরুল ইসলাম, উনি এই একটা দরখাস্ত লেখাইয়া, অজ্ঞাত মামলা লেখাই আমার তো সই আনছে। আমি যেটা করলাম নিলি, আমি সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ, তখন ওই জিউসির বউ, জিউসির সহ আমি কেস দিলাম। এই কমান্ডার শুদ্ধা তারা তো বুঝছি কি আমার কেসটা, আমার এই সিউ যে ছিল মনিরুল ইসলাম, উনি আমার কেসটা তো নষ্ট করে ফেলছে। উনি ডাকা হোক, উনি আমার কেসটা কেন লেখলো, আমার সারা কেন লেখলো এই কেসটা, কার দেয়ালে হাইলো, কার অনুমতিতে কেসটা হইলো? আচ্ছা, আপনারা, আমি যতটুকু জানি যে তৎকালীন সিআইডি, পুলিশের সিআইডি বিভাগ আপনাদের এই মামলাটা নিয়ে কাজ করতে চেয়েছিল। সিআইডির কর্মকর্তারা কি আপনাদের সাথে কখনো কথা হয়েছে? তারা কি বলতো? মানে তারা তো সেনাবাহিনীর বেশ কয়েকজনের তালিকাও করেছিল যাদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, ডিএনএ টেস্ট করতে চেয়েছিল। ওই সময় মানে তারা এই কাজগুলো করতে পারে নাই কেন? এই ধরনের কোনো কথাবার্তা আপনি তাদের কাছ থেকে শুনেছেন? তারা বলছে যে দেয় নাই, তদন্ত করতে জিউসি দেয় নাই, কমান্ডার দেয় নাই, তারা বলছে এটা। মানে কি বলেছিল, মানে জিওসি কমান্ডার তারা কি বলেছিল তাদেরকে? তারা বলছে যে, আমি বললাম যে স্যার আপনারা এটা ইনকোয়ারি করেন। নানান ধরনের ভয়ভীতি দেখিয়েছেন তাকে। তো এই জিনিসগুলো ঘটছে, যে কারণে আমি ওনার নামটা গতকালকে আপনাদেরকে বলিনি, কারণ বললে হয়তো এর মাঝখানে ডিজিএফআর লোকজন গিয়ে আবার ওনাকে না করতে পারেন আপনাদের সাথে কথা বলতে। আমি খুব বিস্ময়ের সাথে একটা জিনিস ওনাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার পর জানতে পেরেছি। সেটা হচ্ছে যে আমি মনে করতাম হয়তো সেনাবাহিনীর লোকজন জড়িত, যেহেতু হয়তো তনুর পরিবারই এটা নিয়ে একটু চুপ থাকেন। কিন্তু আমার সাথে যিনি আজকে যুক্ত আছেন, তনুর বাবা, তার সাথে কথা বলার পর আমার সেই ভুলটা ভেঙেছে। তিনি কোনো কিছুই ভয় পান না। তিনার জীবনের এখন একটা চাওয়া, তিনি তার সন্তানের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। কে কোথা থেকে তাকে হুমকি দিল, কি দিল, এটাতে তিনি কেয়ারই করেন না। তো যাই হোক, আমরা সরাসরি তনুর বাবা মোহাম্মদ ইয়ার হোসেন তিনার কাছে চলে যাই। আঙ্কেল, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনাদের দোয়া, আপনারা আছেন বিল্লে আমি টিকা রয়েছি। জি, আমরা এই হত্যাকাণ্ডের একটা ন্যারেটিভ তো বাংলাদেশের গণমাধ্যমে জেনেছি। আসল ঘটনাটা আজকে তনুর হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পার হয়েছে। ২০ মার্চ ২০১৬ সালে তনু মারা যান। তাকে হত্যা করা হয়। তো এই যে ১০ বছর, এই ১০ বছরে বাংলাদেশের মানুষ যা জেনেছে, আমরা
এই হত্যাকাণ্ডটার আসল ঘটনাটা কি হয়েছিল? তনুকে আপনারা কখন সবশেষ দেখেছিলেন? তাকে কোথায় পাওয়া গেল? এরপরে পাওয়া যাওয়ার পরে আপনারা বিচার চেয়েছিলেন কিনা? সেই বিচার পেতে গিয়ে কি এ বাধার সম্মুখীন হয়েছেন? সবগুলো বিস্তারিত আমরা একটু শুনতে চাই। আমি 16 সালে 20শে মার্চ আমার অফিসে ডিউটি ছিল 2টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি এরপরে ডিউটি সাইরা বাসায় গেলাম। যাওয়ার পর তখন তনুর মা বলতেছে যে, "তনু যে তোমার সাথে একসাথে খাইলো, খাইয়া যে বিকালবেলা বাহিরে গেল, আর তো আসে নাই।" তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে, "তুমি আমার ফোন দাও নাই কেন?" কয় যে, "আমার তো ভালো লাগছে না, আমার অস্থির অস্থির লাগতেছে, তোমার যে আমি জানাবো ওই জিনিসটা তো আমার খেয়াল ছিল না।" তো আমি কইলাম, "তুমি আমার ফোন দিতা, যদি আমি আসতাম তোমার কাছে।" কয়, "আমার খেয়াল ছিল না।" আর আমার তখন ওই ছোট ছেলেটা রুবেল তে ছিল বাসা। তখন আমি করলাম কিছু চলো। আর তখন ওই তারা কইতেছে যে জিওসি কমান্ডার চায় না বা সেনাপ্রধানও চায় না এটা বিচার হোক। আমরা কই যাব? এ কথা বলি। আচ্ছা, মানে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সেটা করতে পারে নাই। বাট আপনি তো এই জি, বিচারের জন্য সবসময়ই তৎপর ছিলেন। আপনি চেয়েছেন বিচারটা হোক। কিন্তু আপনার জি। এই তৎপরতা দেখে সেনাবাহিনী থেকে বা কোনো বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে কি কখনো আপনাকে কোনো থ্রেট করা হতো? হ্যাঁ, করছে, করছে, এখনো করে। এই যে আমি আ ৬ তারিখ কুমিল্লা গেছি। আমি যে ৬ তারিখ কুমিল্লা গেছি, আমি তো বলছি এটা যে এখনো কি ওই ইয়া রয়ে গেছে নাকি আগের মতন? এই কারণ আমি তো কুমিল্লা ৬ তারিখ গেছি, এখনো গোয়েন্দার লোক ছিল। আমি আশ্চর্য হয়ে যাই। আমি বলছি এটা যে গোয়েন্দার লোক থাকবে কেন আমার সাথে? আর এই যখন এই যে পিপিএ আছে, পিপিএ এর অফিসার, উনিও কয় তারা আসতে পারে। আমি কই না তারা আসবে না। তারা আসবে কেন আমার কাছে? মানে এই আপনার কাছে আমি তো আসছে বলছি, বলতে আমি তো কি? মানে প্রতিবাদ করছি। আপনি কিভাবে বুঝলেন যে এটা গোয়েন্দা সংস্থার লোক? না আমি দেখছি তারা হাঁটতেছে আমার লগে পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, তার সাথে কথা বলতেছে, হাসতেছে, কথা বলতেছে। আবার দেখলাম কি একটা কাগজ দিল কোটের ভিতরে, যেটা সত্য কথা আমি দেখছি। আমি মিথ্যা বলবো কেন? আমি কাল হাসরের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমি তো মিথ্যা বলি? আমি এক সাইডে বসে রয়েছি, পিপিএ এক সাইডে বসে রয়েছে। পিপিএ বলেও না আমাকে সামনে বসে না, থেকে ওইখানে যারা অ্যাডভোকেট ছিল তারা আমাকে খুব ইজ্জত করছে, তার সাথে আমার ভয় রাখছে। হুম। আপনি একটু ফোনের দিকে তাকায় কথা বলেন কাকা, তাহলে আপনারা সবাই দেখতে পারবে জি। জি আ জি জি এখন এই যে যেদিন রাতে আপনারা লাশটা পেলেন, জি। আচ্ছা লাশটা পাওয়ার আমি ওই জায়গাটা একটু বিস্তারিত শুনতে চাই। যে কি হয়েছিল? কমান্ডার কিংবা জিওসি বা সিও এদের ওয়াইফরা মানে কি প্রোগ্রাম করতে চেয়েছিল বা কি তাদের উদ্দেশ্য কি ছিল সেখানে? সেনা কল্যাণে একটা অনুষ্ঠান ছিল, হুম, সেনা কল্যাণে। হুম। এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমার সোহাগে জাহান তনু ওইখানে যাইতে কি, নারাজ। কি অনুষ্ঠান? কি অনুষ্ঠান? তাদের একটা অনুষ্ঠান হয়েছিল, একটা ফাংশন হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। হুম, ওইখানে যাইতেছে অনিয়া করাতে, বুঝলি না যাওয়াতে হুম, ওর ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আমারে বলছে সে, যে বাবা আমার ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, আমিও ওইখানে লেখাপড়া করি, ওইখানে আমার যা করার ওইখানে করলে আমার জন্য সুবিধা। হুম। এই আর তারা চাইছিল যে সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে না যাক, আমরা যেটা কইছি এইটা শুনুক, এইটা শুনতে চাই নাই। আচ্ছা, আচ্ছা আমি দর্শকদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে অ্যা সোহাগী জাহান তনু তিনি এ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উনি উনার মানে উনার সাথে আমার তো দীর্ঘদিনের কথা হয়। উনি উনাকে আপনারা যেটা দেখছেন মানে উনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত। উনার সবচাইতে বেশি আদরের মেয়ে ছিল হচ্ছে সোহাগী জাহান তনু এবং সোহাগী জাহান তনু যখন মারা যায় তখনও তার বয়স একেবারে কমও না। ১৯ বছর বয়স হয়েছিল না কাকা? হ্যাঁ, 19 বছর, 19 বছর, 19 বছর। তো ১৯ বছর বয়সের একটা মেয়ে তো বাংলাদেশে বিয়েও হয়, বাচ্চাও হয়ে যায়, এরকম হয়। তারপরেও মানে উনাদের সাথে শারীরিক যে অ্যাটাচমেন্ট সেটা ছিল। কাকাকে সবসময় বাইরে বের হতে গেলে চুমু খাইতো,
কাকার হ্যাঁ, মানে হ্যাঁ, রাইট। তারপরে কাকার মানে উনি বসে আছে, উনার কোলে এসে বসতো। মানে ছোট হ্যাঁ, বাচ্চাদের মতো। এখন বলছে আমার কোলে বসে থাকলে হইলে। হুম। এখন থাকলে যদি থাকতো আমার কোলে এসে বসে থাকলে। মানে এই এত আন্তরিক সম্পর্ক ছিল আরকি বাবা-মেয়ের। তো কাকা এইটা নিয়ে খুবই মানে আমরা তো বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড দেখেছি। এমনকি সেনাবাহিনীর হত্যাকাণ্ডের ভেতরেও অনেক সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার যেটা পিলখানায় ঘটেছিল। সেখানে সেনাবাহিনীর এ সন্তানেরা তারা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে কিংবা ভয়ে নানান কারণে তারা কথা বলে নাই। কিন্তু উনি কিন্তু সেই শুরু থেকেই কথা বলছেন এবং উনার জীবনে কোনো চাওয়া পান নাই। উনি বিচারটা চান। তো মেয়েকে খুব আদর করতেন। মেয়েটা কিছুটা সাংস্কৃতিক মনা ছিল। এই গান-টান, নাচ-টাচ এসব ইয়ে-টিয়ে মানে স্কুলে অনুষ্ঠান-টনুষ্ঠান হইলে এগুলো করতো আরকি। মানে প্রফেশনাল টাকা-পয়সা দিয়া করতো এরকম না। তো উনারা যেহেতু উনি ক্যান্টনমেন্টে চাকরি করেন, তো উনাদের ইচ্ছা ছিল দেখেছে যে মেয়েটা গান-টান গায় ভালো। তো উনারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে করতে চেয়েছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যতটুকু শুনেছি যে সেখানে ভারতীয় গেস্ট থাকার কথা ছিল। সেই গেস্টদেরকে তিনারা মনোরঞ্জন করানোর জন্য আপনার তারা কথাটা ঠিক। হুম, এই কথাটাও ঠিক। এই কথাটাও ঠিক। আপনি যেটা বলতেছেন। হুম। তো এই ভারতের ইয়ে ছিল। এই আসে এই না নাকি জানি না। এটা জি, আমি উনাদের এই ঘটনাটার সাথে জড়িত কয়েকটা পক্ষের সাথে তো যেই কারণে আমি অনেকগুলো বিষয় যা শুনেছি সেই কথাগুলো বলছি আপনাদেরকে। তো সেইখানে সেই অনুষ্ঠানে যেহেতু করে নাই, উনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের বউ। উনি বিশাল দাপট উনার। তো উনার কথা শুনে নাই, এটা উনার খুব ইগোতে লাগছে যে এটার কারণেই সে তাকে টার্গেট করে যে এরে মেরে ফেলতে হবে এবং সেই হত্যাকাণ্ডের কত বীভৎস ছিল দেখেন, একজন মানুষকে আ বিষ খাইয়ে মেরে ফেলা যায়। একজন মানুষকে ধরে গলা চেপে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা যায়। আমি তনুর একটু কথা বলি আনসার। এই যে হুম, সিআইডি জালাল বলছে যে তারে বিষ খাওয়াইয়া হত্যা করছে এমন একটা মেডিসিন এটা বাংলাদেশে নাই। এটা বিদেশ হুম। থেকে আনছে, তারা আনার পর এটা তারা মারছে। এটা সিআইডি জালাল বলছে। কিন্তু সেই হত্যাকাণ্ডের পরে তনুর মাথার চুলের একটু অংশ চুল কাটা হয়েছে, মাংসসহ জি? চুল কাটিয়ে লেছে, চুল কাটিয়ে ফেলছে, পুরো চুল কেটে ফেলছে, মাথাও কাটিয়ে সেই ফেলছে। হ্যাঁ, সেই চুল, মাথার চামড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেখানে। তো কত বীভৎস হইতে পারে ওরা এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কোনো একজন অফিসার তিনি কোনো একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুরো সেনাবাহিনী একদম মানে সেনাবাহিনী অ্যাজ এ হোল এই সংস্থাটা সেই মেজর জেনারেল এনায়েত এবং তার স্ত্রী এবং তার সাথে যারা ছিল সেই গংদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এইটাই এই গেল বাংলাদেশে গেল ১৫ বছর এই হয়েছে। আমি এই তদন্তের সাথে যারা জড়িত আছেন, আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই বর্তমানে যিনি পিবিআই প্রধান আছেন। তিনার আ সময়ে এসেই এই মামলাটা আবার নতুন করে কিছুটা ঝাঁকুনি দিয়েছে। আমরা জানি না সেটা কতদূর যেতে পারবেন। তবে তদন্তের সাথে কেউ একজন আছেন, তার কাছ থেকে আমার শোনা যে এই ফাইলটা নিয়ে উনারা যদি নাকি কোনদিন অফিস থেকে এই ফাইলটা নিয়ে বের হয়েছে, কারো সাথে কথা বলবে, কারোর বক্তব্য নিবে, এই খবর সাথে ডিজিএফআই এর কাছে চলে যায় এবং ডিজিএফআই অ্যা এটার ব্যাপারে অ্যাকশন নেয় এবং তারা এটার কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি করছে সবকিছু তাদেরকে করতে হবে। এমনকি যখন তনু হত্যাকাণ্ডের সময় সিআইডির এই ইয়েগুলো পুলিশ কিন্তু তখন চেয়েছিল এটার বিচারটা হোক। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতে চায়, সেনাবাহিনীর এদেরকে সিআইডি অফিসে চেয়েছিল জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু সেনাবাহিনী দেয় নাই। সেনাবাহিনীর কথা হচ্ছে সিআইডি কে আসতে হবে ক্যান্টনমেন্টে। কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তখন আবার সেনাবাহিনীর বড় অফিসাররা পাশে দাঁড়িয়ে আছেন। কি প্রশ্ন করেন, কার ব্যাপারে প্রশ্ন করেন সেটা জানতে চায়। সিআইডি অফিসার বলেছেন যে, "আমরা আপনাদের সামনে প্রশ্ন করব না।" বলছে, "প্রশ্ন করতে হবে।" কে আসামি হবে, কাকে জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হবে সেটা সিআইডি একটা তালিকা করেছিল। সেনাবাহিনী সেই তালিকা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে দেয়নি। এবং এটার এই যে গেল কিছুদিন আগে গাজীপুরের যিনি পুলিশ কমিশনার ছিলেন ডক্টর নাজমুল করিম। এই নাজমুল করিম সাহেব এটার সবচাইতে বেশি করেছেন। কাকাও এই বিষয়টা আমাকে বলছিলেন যে নাজমুল করিমের সাথে সেনাবাহিনীর যেই কিছু ঘটনা আপনি বলেছিলেন। এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে না তো আর ইয়ার লগে, এই নাজমুল করিমের লগে। নাজমুল করিম কুমিল্লা থেকে এই ইয়া করে পাঠাইছে,
নাজমুল করিমই জানবো। নাজমুল করিম যখন লাশটা তুলতে গেল, পরে লাশটা তুলতে গেল 7 দিন পর, আমাকে নাজমুল করিম স্যারে আমাকে দেখাইলো যে আপনি একটু দেখেন আপনার মেয়ের কি অবস্থা। তারা নাকি বোট জুতা দিয়া পাড়াইয়া আমার মেয়েরকে মারছে, মেডিসিন দিয়া, এরপর বোট দিয়া পাড়াইয়া। তারা আমার মেয়ের যদি এমনি মারা যাইতো তাহলে বোর্ডের ফাড়া করতে আইলো আমার মেয়ের শরীরে। আর এমনি একটা মানুষ, একটা 19 বছরের একটা মেয়েকে এমনি এমনি ধাপ করে মারা যাবে নাকি? তার শারীরিক নির্যাতনের চিহ্ন থাকবে গায়ে। না না, এটা তারা বিশ্বাস করে না। এটা সেনাবাহিনী, ওই 16 সালে যে সেনাবাহিনী ছিল ওরা না মারছে, এখন যারা আছে তারা কি মারছে নাকি, এটা তারা বিশ্বাসই করে না। আমি কোন দেশে বাস করি। আমি আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচারটা যে অতি দ্রুত করে উনি, নাইলে আমি কি করব আমি নিজেও জানি না। রাজা 10 বছর। আর এনায়েতুল্লাহর ছেলে জিউসি এনায়েতুল্লাহর ছেলে সাভারে আছে, তারা জিজ্ঞাসাবাদ করা হোক কে কে জড়িত আছে। আর ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেবও জিজ্ঞাসাবাদ করতে হবে, উনি ছিল তখন এখানে। আর ক্যানমোডের সিউ মনিরুল ইসলাম, উনি আমার যে দরখাস্তটা উনি ভুল লেখছে। আমার দরখাস্ত আমি লিখবো না, আমি না লিখিয়া উনি ওই অফিস থেকে লেখাইয়া টাইপ করাইয়া আমার নিয়ে সই আনছে। একটু কি আমি জানি? আমার এটা পড়ায়ও নাই, আমার শোনায়ও নাই। পরে উনি যে অজ্ঞাত মামলা তারা দিয়ে রাখছে। এই আমি এটা শক্ত বিচার চাই। যদি দেশবাসী পুরো বিশ্ব বিচারটা চায়, এখনো চায়, আমিও চাই যে ওদের ফাঁসি হোক। যাক, আমি এই ঘটনাটা নিয়ে বহুদিন ধরে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনার পরিবারের একজন সদস্য, তার সাথে কথা বলেছি। সেটা 2000 সম্ভবত 20-21 এই সময়ে। তখন তাদের পরিবারের অবস্থাটা ছিল, আমার নাম শোনার পরে সাথে সাথে মানে একটা ভয়ঙ্কর অবস্থা, যে মনে হয় আজরাইলের নাম শুনেছে, যে আমার সাথে ওনারা কথা বলেছেন। এইটা যদি ওনার বক্তব্যটা ছিল এরকম যে, ভাই আমাদের পরিবারের প্রতিজনের ফোন তারা ট্র্যাক করে রেখেছে, কার সাথে কথা বলি, কে বাসায় আসে, আমরা কোথায় যাই, সবকিছু সেনাবাহিনী এটা দেখভাল করতো। এবং আমি ফোন করার পরে তখন, ভাই আমরা এখন কথা বলতে পারবো না, খুব খারাপ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এটা নিয়ে কোনো করেন না, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন না, এরকম একটা পরিস্থিতি ছিল তাদের উপরে। তো সেই পরিস্থিতি থেকে এখন কথা বলার সুযোগ এসেছে, এবং আমার বিশ্বাস যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তনুর বাবাও তার কাছে বিচার চেয়েছেন। তিনার কাছে অনুরোধ যে সেনাবাহিনীর যে কালপিট, যারা হত্যাকারী, খুনি, চাঁদাবাজ, গুমকারী, এই ধরনের সেনাবাহিনী বাংলাদেশের পুরো সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করে না। যদি আমাদের এই কথাটা সত্যি হয় যে না, সেনাবাহিনী তাদেরকে রিপ্রেজেন্ট করে না, তাহলে সেনাবাহিনীকে এই ধরনের খুনি, এই জিওসি যিনি মেজর জেনারেল এনায়েতুল্লাহ, তার ছেলে এখনো চাকরিতে আছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার স্ত্রী কোথায় আছে? এবং এনায়েতুল্লাহ, আমি যতটুকু জানি সে এখনো দেশে আছেন। এনায়েতের বক্তব্য আমার কাছে রেকর্ড করা আছে, ওই সময় কয়েকজন পুলিশ কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা আছে। আমি নেক্সট কয়েকদিনে আপনাদেরকে কয়েকজনের বক্তব্য আমি আলাদা ভাবে শোনাবো, সেখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যে পুলিশকে কিভাবে ভয় ভীতি দেখিয়ে তারপরে সেনাবাহিনী এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দিয়েছেন। তো কাকা, তনুর মাকে কিছু বলবেন? খালাম্মা কিছু বলতে চান? তনুর আম্মা অসুস্থ। আচ্ছা, না উনি পাশে থেকে কথা বলছেন, তো যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। না, উনি শুনছে, ওই শুয়ে রয়েছে, শুনছে। এই জি, তো এখন জি বলেন। আমরা কোনো সুস্থ না, অসুস্থ। আমার মেরুদণ্ড অপারেশন। এই এখনো আমার ঠের দেয়, এখনো ভালো আচরণ করে নাই কেউ। শেষ দিন কাকা, এই যে মানে তনুর সাথে আপনার যে শেষ দেখাটা হলো, ওই দিন সে বাসা থেকে বের হওয়ার সময়, ওই সময়ের স্মৃতিটা কি মনে করতে পারেন? হ্যাঁ, ওই সময় আমরা একসাথে ভাত খাইছি, আমার মেয়ে আর আমি একসাথে ভাত খাইছি। খাওয়ার পর বাবা খালি খায় চুমায়, খালি চুমায় আমার। মা তুমি এমন করতেছো কেন, চুমাইতেছো কেন, খাই কি? বাবা ভাল লাগে না আমার, কেন জামনের চুমাইতে মন চায়। অনেকক্ষণ চুমাইলো, যখন আমার 2টা বাজলো, তখন আমি অফিসে এসে পড়লাম। আমার লাস্ট কথা আপনার কাছে,
আমার যে সিউ ছিল মনিরুল ইসলাম, আমার যে দরখাস্তটা অজ্ঞাত মামলা লেখছে, উনি কি অপরাধের সাথে জড়িত থাকতে পারে? আমার ওনাকে সন্দেহ হয়। উনি ওই দিন রাত্রে কই ছিল? এই ক্যানবোর্ডের সিউ উনি কই ছিল? ওই রাত্রে কই ছিল উনি? 9টায় আছে, 6টার সময় বার হইছে, আর উনি 9টার সময় বাসায় আছে। উনি তখন বাসাত কেউ ছিল না, ওনার ফ্যামিলি বাসায় ছিল না। আমার কথা হইলো এটা। তারপরে কি হলো তনুর সাথে আপনার? পরে পরে শেষ মানে বিদায়টা পরে কি হলো? শেষ বিদায় কি, এরপরে আমি অফিসে আইসা বললাম ওই দিনই 20 তারিখ 20 মার্চ আমি 2টা বাজে অফিসে আসলাম। ও আমার সাথে তো বাটাত খাইলো, আমি অফিসে আইসা বললাম। এরপর তো বাসায় গেলাম, পর শুনলাম বাসায় নাই। তারপরে ওইখান থেকে তুলে আনলাম, আইনা সিএমএস নিয়ে গেলাম। সিএমএস এর ডাক্তার আপনাদেরকে কোনো কিছু বলতো কখনো যে কেউ তাকে? হ্যাঁ বলছে, বলছে ওই যে জিউসির বউ, কমান্ডারের বউ বলছে দেখাই দিব, কেমনে থাকবো, ঠেট দিছে। বললাম না আপনাকে আগে দিয়ে বললাম, আগে তো ঠেট দিছে, কেমনে থাকবি তোরা, আমি দেখাই দিব। এই জিউসির বউ কথা কয় পেলে আর কথা আছে কোনো? এই আমার কাছে বলছে, সে কাঁদছে আমার কাছে। আমি একটা কথা বলি আপনাকে, আমি তো মরবো, আমি বাঁচবো? আমি তো বাঁচবো না, আমি মরবো। কথা হইলো যে আমার মেয়ে যে কথাটা বলছে, আমি যতদিন বাঁচি আমি এটা বইলা যাব, বলবো যে জিউসির বউ, কমান্ডারের বউ আমার বেড়ে মারার জন্য, ইয়া করার জন্য। জি, প্রিয় দর্শক, আমরা এতক্ষণে যে বক্তব্য শুনলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার আরেকটা কথা হইলো, আমি এখনো বলতে চাই, সার্জেন্ট জাহিদের বউ এখনো ধরা ছোঁয়ার বাইরে। কি দেশে বাস করি আমি, কি দেশে বাস করি আপনার কাছে আমি বললাম। দেশ তো স্বাধীন হয়েছে 71 দেখছি, আমার সামনে গুলি পড়ছে, আমি হেই লোক, আমি শেখ মুজিবুরের দেখছি। নামগুলো কি আপনারা মামলায় যুক্ত করতে চেয়েছিলেন? যাদের কথা বলছেন হ্যাঁ চাইছিলাম, হ্যাঁ চাইছিলাম, এবং কি সিউর নামও বলতে চাইছিলাম, তখন তারা এগুলা লেখা নাই। তদন্তকারীরা আমার কথাই শুনে নাই। এগুলা কি কমু, তদন্তকারী যারা ছিল লাস্টে, তারা আমার কথাই শুনে নাই। লাস্টে এটা তদন্ত করছে জালাল, সিআইডি জালাল। আমার ওয়াইফে, জালাল তো অনেক পরে আসছে, এর আগে যারা ছিলেন নাজমুল করিম সহ, তারপর ভানু দাস ছিলেন, এরা যারা যারা এই ঘটনাটার সাথে জড়িত ছিল, মানে এই তদন্তের সাথে। না নাজমুল করিম ছিল তো, নাজমুল করিম তো ছিল আপনার জালালের আন্ডারে। এই নাজমুল করিম সাহেব, জালাল কি শুরু থেকেই ছিল? হ্যাঁ জালাল শুরু থেকে ছিল। আচ্ছা, জালাল এমনিতে আপনাদেরকে সহায়তা করে নাই? কি সহায়তা করবে আমাদের? জালাল উল্টা তাদের সাথে মিলা আমাদের ইয়ে করতো, দম খাইতো। তার মানে পুলিশের ভেতরে 2টা ভাগ হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ ভাগ ছিল, হ্যাঁ ভাগ, একটা ছিল ঘুষ, একটা ছিল ঘুষ। এই যে জালাল কই তো ঘুষ, আমি হাজার হাজার লোকের সামনে বলতে পারবো, হাজার হাজার লোকের সামনে আমি বলবো যে ঘুষকে আমার মামলাটাকে নষ্ট করে দিছে। আমার কথা কিছুই লেখে নাই। খালি নাজমুল করিম ঢাকা যখন ছিল তখন ভালো ছিল, নাজমুল করিম যাওয়ার পরে যারা ছিল এরপর থেকে